কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসের পাতা যদি আপনি উল্টে চলেন এক এক করে, তাহলে দেখবেন একই ঘটনা ভিন্ন ভিন্ন রূপে ফিরে এসেছে বারবার। আমাদের চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনও এর ব্যতিক্রম নয়। বাঘের মন্তরের আগে আমরা আপনাদের তারানাথ তান্ত্রিকের গল্প ঋতু সংহার শুনিয়েছিলাম, আর তারপরেই শুনিয়েছিলাম রবার্ট ই হাওয়ার্ডের কালজয়ী গল্প দ্য ফায়ার অফ আসুরবাণীপাল অবলম্বনে অভিশপ্ত আগুন। আগের সপ্তাহে আপনারা শুনেছেন তারানাথ তান্ত্রিকের গল্প বাঘের মন্তর। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনারা শুনবেন আবার রবার্ট ই হাওয়ার্ডের গল্প পিজন্স ফ্রম দ্য হেল অবলম্বনে জুভেম্বি। গল্পটি আকারে বড় হওয়ায় এটি আপনারা শুনবেন দুটি পর্বে। আজ প্রথম পর্ব। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, স্টিফেন কিং পিজন্স ফ্রম দ্য হেল সম্পর্কে বলেছেন, পিজন্স ফ্রম দ্য হেল টু বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট হরর স্টোরিজ অফ আওয়ার সেঞ্চুরি। এই গল্পটি আমাদেরকে অনুবাদ করে দিয়েছেন প্রতিম দাস। প্রতিম দাসের জন্ম 1974 সালে মুর্শিদাবাদের বহরমপুরে। পেশায় অনুবাদক এবং ছবি আঁকিয়ে। প্রফেশনালি লেখালেখি শুরু 2010 সাল থেকে হলেও 1997তে হ্যারি পটারের প্রথম প্রকাশিত বইটি উনি অনুবাদের চেষ্টা করেন প্রকাশ হওয়ার 3 মাসের মাথায়। প্রতিম দাসের প্রথম প্রকাশিত বই বার্ডস দ্য রিয়েল বডি। সাম্প্রতিকতম বই ভয়াতঙ্ক প্রকাশিত হয়েছে অরিক বইওয়ালা প্রকাশনী থেকে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে কোনান অমনিবাস, সত্যি ভূতের খোঁজে এবং টারজান সিরিজের 40টি উপন্যাস। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের তরফ থেকে প্রতিমবাবুকে আগাম অভিনন্দন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প জুভেম্বি প্রথম পর্ব। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। এই দীপাবলিতে আসতে চলেছে বিক্রমজিৎ মিশ্রের উপন্যাস ডাকিনী চক্র, সর্বমোট 5টি পর্বে। খুব তাড়াতাড়ি ডাকিনী চক্রের ট্রেলার রিলিজ করা হবে। গ্রিসওয়েলের ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। স্নায়ুর প্রতিটা তন্ত্রী তাকে আসন্ন কোনো বিপদের সংকেত দিচ্ছিল। উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকালো সে। প্রথমে বুঝতেই পারছিল না সে আছেটা কোথায় বা সে এখানে এসেছে কিভাবে। ধুলো মাখা জানালার ভেতর দিয়ে ঢুকছিল চাঁদের আলো। বিরাট বড় হলঘরটার ছাদটাও বেশ উঁচু। কালো ফায়ারপ্লেস সমেত গোটা জায়গাটাকে কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল গ্রিসওয়েলের। অবশেষে তন্দ্রার আবেশ ছিন্ন হতেই তার সব কিছু মনে পড়ে গেল। সে কোথায় আছে এবং কিভাবে এখানে এসেছিল সব। মাথা ঘুরিয়ে তাকালো তার পাশে ঘুমিয়ে থাকা সঙ্গীর দিকে, তার ছোটবেলার বন্ধু জন প্রানার। অন্ধকারের ভেতর সঙ্গী জনের শরীরটাকে চাঁদের আলোয় একটা বড় সড়ো ধূসর রঙের স্তূপের মতো দেখাচ্ছিল। গ্রিসওয়েল মনে করার চেষ্টা করল ঠিক কি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। বাইরে দূরে পাইনের জঙ্গলে একটা প্যাঁচার শোকার্ত চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। একটু একটু করে মনে পড়ল অধরা স্মৃতি, একটা স্বপ্ন, বা বলা ভালো একটা দুঃস্বপ্ন, যার ভেতর এমন এক আবছা আতঙ্ক মিশেছিল যা তাকে জাগিয়ে উঠতে বাধ্য করে। স্বপ্নই ছিল তো? হ্যাঁ, স্বপ্ন ছিল। স্বপ্নটার মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো এমনভাবে মিশে গিয়েছিল যে বোঝাই যাচ্ছিল না কখন বাস্তবতা বিদায় নিয়ে কল্পনার সূচনা হয়েছিল। স্বপ্নের ভেতর তার জেগে থাকা বিগত কয়েক ঘন্টা যথাযথভাবে বিশদেই ফুটে উঠেছিল। স্বপ্নটা শুরু হয়েছিল তার এবং জনের এই বাড়িটায় আসার ঘটনা দিয়ে। সে এবং জন পাইনের জঙ্গলের ভেতর দিয়ে এবড়ো খেবড়ো পুরনো রাস্তা দিয়ে প্রাণপণে ছুটে এসেছিল। ছুটির আনন্দ উপভোগ করার সন্ধানে তারা তাদের নিউ ইংল্যান্ডের বাসস্থান থেকে
অনেক অনেক দূরে চলে এসেছিল। সূর্য তখন অস্ত যাচ্ছে। তার প্রেক্ষাপটে ওরা পুরনো বাড়িটার দেখা পায়। আগাছা এবং ঝোপঝাড়ের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল ছোট ছোট থাম দিয়ে সাজানো জাফরি কাটা রেলিং ঘেরা পুরনো এই বাড়িটা। যথেষ্টই ক্লান্ত হয়ে পড়েছিল ওরা, আর হবে নাই বা কেন। সারাদিন মাঠে ঘাটে জঙ্গলের পথে পথে ওরা ঘুরে বেড়িয়েছে। পুরনো নির্জন বাড়িটার ভাঙাচোরা অবস্থা এবং আভিজাত্য ওদের কল্পনাকে উদ্দীপ্ত করেছিল। গাড়িটাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখে ওরা ভাঙা ইটের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। রাস্তাটা আগাছার জঙ্গলের ভেতর প্রায় হারিয়ে গিয়েছিল। কিছুটা এগিয়ে যেতেই রেলিং থেকে অসংখ্য পায়রা একসাথে ডানা ঝাপটে উড়ে যায়। ছোটোখাটো বাজ পড়ার মতো প্রতিধ্বনি হয়েছিল সেই শব্দে। ওক কাঠের দরজাটা ভাঙা কবজায় আটকে ঝুলছিল। পুরু ধুলোর পরত জমেছিল চওড়া প্রায়ন্ধকার হলওয়ে এবং সিঁড়ির ধাপের ওপর, যা উঠে গিয়েছিল হলঘর থেকে ওপরের দিকে। ওরা ল্যান্ডিংয়ের উল্টো দিকের দরজাটার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল একটা বড় মাপের ঘর, একই রকম ধুলোয় ঢাকা। বিরাট ফায়ার প্লেসের ছাইয়ের উপরেও জমে আছে ধুলোর মোটা প্রলেপ। প্রথমে ওরা ঠিক করে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এনে আগুন জ্বালাবে, যদিও সেটা করেনি। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল চারদিক। পাইনের জঙ্গলে সে অন্ধকারের ঘনত্ব যেন আরও বেশি মনে হচ্ছিল। ওরা জানতো দক্ষিণের এই জঙ্গলে র্যাটল আর কপারহেড সাপের ভালোই আনাগোনা আছে। এর ভেতর জঙ্গলে কাঠের সন্ধান করার অর্থ যেচে মৃত্যুকে ডেকে আনা। সাথে থাকা টিনের খাবারে পেট ভরিয়ে আগুনবিহীন ফায়ার প্লেসের সামনে কম্বল মুড়ি দিয়ে দুজনেই শুয়ে পড়েছিল। বেশি সময় লাগেনি ঘুম আসতে। তখনই গ্রিসওয়েল স্বপ্নটা দেখতে পায় লালচে সূর্যাস্তের বিপরীতে বিশালাকার বাড়িটাকে। সে এবং জন ভাঙা ইটের রাস্তা দিয়ে হেঁটে আসা শুরু করতেই কোথা থেকে যেন উড়ে যায় এক ঝাঁক পায়রা। আবছা আলোয় ভরা ঘরটাকে দেখতে পায়, যেটায় বর্তমানে ওরা শুয়ে আছে। দেখতে পায় দুটো অবয়বকে, সে নিজে আর তার সঙ্গী ধুলো ভরা মেঝেতে কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। এই মুহূর্ত থেকে তার স্বপ্নটা বদলে যেতে শুরু করে। চেনা জানা জায়গাটা কেমন যেন বদলে যায়। ধেয়ে আসে আতঙ্কের স্রোত। দেখতে পায় একটা অস্পষ্ট ছায়া মাখা ঘর। সেখানে চাঁদের ধূসর আলো ঢুকছে কোনো এক অজানা উৎস থেকে, কারণ ওই ঘরে কোনো জানালা ছিল না। এই ধূসর আলোয় গ্রিসওয়েল দেখতে পায় তিনটে নিথর নীরব অবয়বকে, যারা এক সারিতে ঝুলেছিল। তাদের এক অনড় রূপরেখা তার আত্মাকে আঁকড়ে ধরে শীতল আতঙ্কের থাবার মাঝখানে। সেখানে কোনো শব্দ শোনা যায়নি, কেউ কোনো কথা বলেনি। যদিও গ্রিসওয়েলের মনের অন্ধকার কোণে জমাট বেঁধে উঠেছিল সন্ত্রাস ও উন্মাদনার অনুভূতি, তারপরে এক ঝটকায় আবার সে ফিরে আসে বর্তমানের উঁচু ছাদওয়ালা বড় ফায়ার প্লেস সমেত ধুলো মাখা মেঝের ঘরটাতে। কম্বল জড়িয়ে শুয়ে থাকা অবস্থাতে সে উত্তেজিত চোখে তাকিয়েছিল ছায়া মাখা হলের দিকে, যেখানে চাঁদের আলোর একটা রেখা এসে পড়েছিল রেলিংওয়ালা সিঁড়ির নিচ থেকে 7 নম্বর ধাপের উপরে। গ্রিসওয়েল দেখে সেখানেই অন্ধকারের মধ্যে একটা ছায়াময় অবয়ব ঝুঁকেছিল। ম্লান আলোর আভাতে গ্রিসওয়েলের মনে হয়েছিল যেন একটা মুখ তারই দিকে ঘুরে তাকিয়ে আছে। মনে হলো কিছু একটা হামাগুড়ি দিয়ে নেমে আসছে তার এবং তার সঙ্গীর দিকে। ভয়ের হিমশীতল স্রোত বয়ে গেল তার শিরা উপশিরায়। আর ঠিক এই সময়েই ঘুমটা ভেঙে যায় গ্রিসওয়েলের।
যদি সে আদপেই ঘুমিয়ে থাকে তবে। ঘুম ভাঙতেই কয়েকবার চোখ পিটপিট করল গ্রিসওয়েল। সিঁড়ির ওপর চাঁদের আলো ঠিক সেভাবেই পড়েছে যেমনটা সে স্বপ্নে দেখেছে, তবে সেখানে কোনো ছায়ামাখা অবয়বের অস্তিত্ব এখন নেই। স্বপ্নে দেখা দৃশ্যটা আবার মনে পড়ে যাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠল গ্রিসওয়েলের। মনে হলো তার পা দুটো যেন বরফ গলা জলে ডুবে আছে। ইচ্ছে না থাকলেও তার ঘুমন্ত সঙ্গীকে জাগানোর জন্য সবেমাত্র ঘুরতে গেছে এমন সময় একটা শব্দে আড়ষ্ট হয়ে গেল গ্রিসওয়েল। ওপরের তলা থেকে ভেসে আসছে একটা শীষ দেওয়ার শব্দ। সুরটা কেমন যেন অদ্ভুত, একই সাথে সুন্দর কিন্তু গা ছমছমে, খুবই তীক্ষ্ণ এবং ছন্দবদ্ধ। জনশূন্য বাড়িতে এরকম একটা শব্দ যথেষ্ট উদ্বেগজনক, কিন্তু তার চেয়েও বেশি যে ব্যাপারটা গ্রিসওয়েলকে হিমশীতল আতঙ্কের চাদরে আবৃত করেছিল সেটা হলো কোনো শারীরিক আক্রমণকারী যদি হয় তাহলে কি হবে। ইতিমধ্যে ব্র্যানারের কম্বলটা নড়ার শব্দ হলো এবং গ্রিসওয়েল দেখল সে সোজা হয়ে উঠে বসেছে। নরম অন্ধকারের ভেতর এটাও বোঝা যাচ্ছে যে ব্র্যানারও সিঁড়ির দিকে তাকিয়ে মন দিয়ে কিছু একটা দেখছে। সেই শয়তানের সুর এখন আরও মিষ্টি, আরও অসাধারণ মন মাতানো সুরে ধ্বনিত হচ্ছে। জন। শুকনো ঠোঁট নাড়িয়ে গ্রিসওয়েল ফিসফিস করে ডাকল। আসলে সে চিৎকার করতে চেয়েছিল, ব্র্যানারকে বলতে চাইছিল এ বাড়িতে ওপরে কেউ আছে, এমন কেউ যে সম্ভবত তাদের পক্ষে সুখদায়ক নয়। এই মুহূর্তে তাদের উচিত এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু সব কথা তার গলার কাছে এসে শুকিয়ে গেছে যেন। ব্র্যানার উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যেতেই মাঝের ওপর থেকে বুট পরা পায়ের আওয়াজ শোনা গেল। সন্তর্পণে হলে প্রবেশ করে ব্র্যানার সোজা এগিয়ে গেল সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে। হলের আবছা আলো ছায়ায় সিঁড়ির সাথে মিশে গেল তার অবয়ব। গ্রিসওয়েল নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। মনে উঠেছিল বিস্ময়ের ঘূর্ণিঝড়। ওপরে কে শীষ দিচ্ছে? ব্র্যানার কেন সিঁড়ি বেয়ে উঠছে? গ্রিসওয়েল দেখতে পেল সিঁড়িতে উঠতে উঠতে চাঁদের আলো যে ধাপটায় পড়েছিল সেটা পার হয়ে গেল ব্র্যানার। গ্রিসওয়েল দেখতে পেল ওর মাথাটা পিছনের দিকে কাত হয়ে গেল সামান্য। হয়তো ব্র্যানার এমন কিছু দেখতে চাইছে যা ও সোজা দাঁড়িয়ে দেখতে পাবে না, যার অবস্থান সিঁড়ির ওপরে এবং পেছনের দিকে। ব্র্যানার যখন হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছিল তখন তাকে দেখে গ্রিসওয়েলের মনে হয়েছিল সে যেন ঘুমের মধ্যেই হাঁটছে। চাঁদের আলো পড়া অংশটা পার হয়ে যেতেই গ্রিসওয়েলের দৃষ্টির আওতা থেকে অদৃশ্য হয়ে গেল ব্র্যানার। প্রাণপণে চিৎকার করে গ্রিসওয়েল চেষ্টা করল তার সঙ্গীকে ডাকার, ফিরে আসতে বলার, কিন্তু পারল না। কেমন যেন একটা ঘ্যাস ঘ্যাসে শব্দই শুধু উচ্চারিত হলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। শীষের শব্দ এমন সময় নেমে এলো নিচু মাত্রায়, প্রায় মিলিয়েই গেল বলা চলে। গ্রিসওয়েল শুনতে পাচ্ছিল ব্র্যানারের পা ফেলার শব্দে সিঁড়ির ধাপে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করছে। এবার সে পৌঁছে গেছে ওপরের হলওয়েতে। গ্রিসওয়েলের কানে ভেসে এলো এগিয়ে যাওয়ার শব্দ। হঠাৎ করে থেমে গেল পায়ের আওয়াজ। মনে হলো তার সাথে এই নিস্তব্ধ রাতও যেন দম বন্ধ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই এক ভয়াবহ আর্তনাদে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেই অপার্থিব নিস্তব্ধতা। শব্দটা এসেছে ওপরের তলা থেকে। গ্রিসওয়েলও চিৎকার করে উঠল তাল মিলিয়ে। উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য পা ফেলেও থেমে গেল। ওপর থেকে আবার আসছে পা ফেলার শব্দ। ব্র্যানার ফিরে আসছে, তবে ওর পদধ্বনিতে তাড়াহুড়ো নেই কেন? এবার যেন আরো ধীরে মেপে মেপে পা ফেলছে সে।
সিঁড়িতে আবার আগের মতো ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হতে শুরু করেছে। এগিয়ে থাকা একটা হাত রেলিংয়ের ওপরে দিয়ে নেমে আসছে কেউ। এবার চাঁদের আলোর কাছে এসে গেল সেই হাত। তারপরেই দেখা গেল দ্বিতীয় হাতটাকেও। সেটা দেখেই বীভৎস একটা রোমাঞ্চের স্রোত আছড়ে পড়ল গ্রিসওয়েলের শরীর ও মনে। ওই হাতে ধরা আছে একটা রামদা, যার গা থেকে ফোঁটা ফোঁটা কালো রঙের কিছু একটা ঝরে পড়ছে। ওটা কি আদপেই ব্র্যানার যে নেমে আসছে? হ্যাঁ, অবয়বটা চাঁদের আলো সীমানায় আসতেই গ্রিসওয়েল চিনতে পারল। নজরে এলো ব্র্যানারের মুখ, আর সাথে সাথেই কান ফাটানো একটা চিৎকার উচ্চারিত হলো গ্রিসওয়েলের ঠোঁট থেকে। ব্র্যানারের মুখ রক্তহীন, মৃতদেহের মতো। কালচে রক্তের ফোঁটা গড়িয়ে আসছে তার উপর থেকে। চোখ কাঁচের মতো স্থির। মাঝে মাঝেই মাথার ফাটা জায়গাটা থেকে ছিটকে বেরিয়ে আসছিল রক্তের দমক। গ্রিসওয়েলের মনে নেই সে ঠিক কীভাবে ওই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। শুধু মনে আছে একটা বিভ্রান্ত পাগলামির তাড়নায় সে ছুটে যায় একটা মাকড়সার জালে ঢাকা জানালার দিকে। সেখান দিয়ে লাফ মেরে সে এসে পড়ে বাইরের আগাছা ঢাকা লনের ওপর। ছুটতে থাকে অন্ধের মতো হোঁচট খেতে খেতে। পাগলের মতো সে কী সব বলছিল ওই মুহূর্তে তাও সে জানে না। এক রাশ হতাশা নিয়ে সে সামনে দেখতে পায় পাইনের অন্ধকার জঙ্গল দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে, যার উপর রক্ত লাল কুয়াশার চাদর মেখে ঝুলেছিল চাঁদটা। রাস্তার পাশে রাখা তাদের গাড়িটাকে দেখে গ্রিসওয়েলের ঘোর কেটে যায়। ধাতস্থ হয় সে। গ্রিসওয়েল যেন বাস্তব অবাস্তবের পার্থক্য করতে ভুলে গেছে। হঠাৎ করে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাওয়া এই পাগলামির পৃথিবীতে গাড়িটাই যেন এখন তার কাছে বাস্তবের একমাত্র প্রতিনিধি। কিন্তু সেটা দরজার কাছে পৌঁছানোর আগেই একটা হাড় কাঁপানো খসখসে শব্দ এসে ধাক্কা মারল গ্রিসওয়েলের কানে। গ্রিসওয়েল দেখল ড্রাইভারের সিটে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটা আঁশওয়ালা প্রাণী। এক লাফে পিছিয়ে গেল গ্রিসওয়েল। হঠাৎ করে এসে পড়া মানুষটার দিকে তাকিয়ে হিস হিস শব্দ করতে শুরু করেছে প্রাণীটা। চাঁদের আলোয় মাঝে মাঝেই দেখা যাচ্ছে প্রাণীটার চেরা জিভটাকে। দুঃস্বপ্নগ্রস্ত এক মানুষের মতো মহা আতঙ্কে দিশাজ্ঞান হারিয়ে গ্রিসওয়েল ছুটতে শুরু করলো রাস্তা ধরে। কোনো উদ্দেশ্য ছাড়াই সে দৌড়ে চলেছে। তার অসাড় মস্তিষ্ক সচেতনভাবে কিছু চিন্তা করার অবস্থায় আর নেই। কেবলমাত্র অন্ধ আদিম তাড়নার বশবর্তী হয়ে সে ছুটেই চলেছে যতক্ষণ না দম শেষ হয়ে যায় তার। পাইন বনের কালো দেওয়ালের মতো গাছের সারি তার পাশ দিয়ে অবিরাম প্রবাহিত হয়ে চলেছিল। তার মনের ভেতর একটা ধারণা জন্মে গিয়েছিল সে কোনো এক নীতির দিকে ছুটে চলেছে। তবে এর ভেতরেই একটা শব্দ তার সন্ত্রাসের কুয়াশা ভেদ করে ঢুকে পড়েছিল। গ্রিসওয়েল তার পেছন থেকে ভেসে আসতে শুনল একটা পদধ্বনির শব্দ। মাথা ঘুরিয়ে দেখল গ্রিসওয়েল, কিন্তু বুঝতে পারল না যেটা ছুটে আসছে সেটা নেকড়ে নাকি কুকুর। প্রাণীটা যাই হোক না কেন, তার চোখ সবুজ আগুনের বলের মতো জ্বলজ্বল করছে। ক্ষণিকের দম নিয়ে গ্রিসওয়েল তার ছোটার গতি বাড়ালো। রাস্তার মোড়টা ঘুরতেই এবার কানে এলো একটা ঘোড়ার নিঃশ্বাস ফেলার শব্দ। পিছন ফিরে তাকাতেই দেখতে পেল সওয়ারের হাতে উঁচানো নীল ইস্পাতের দুটি। শুনতে পেল অশ্বারোহীর মুখ থেকে উচ্চারিত কিছু শব্দ। আর পারল না গ্রিসওয়েল। পড়ে যেতে যেতে আঁকড়ে ধরল ঘোড়ার লাগামটাকেই। ঈশ্বরের দয় আমাকে সাহায্য করুন। ওই জিনিসটা ব্র্যানারকে মেরে ফেলেছে। এবার ওটা আমাকে মারতে আসছে। দেখুন আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, ঈশ্বরের দয়।
রাস্তার মোড়ে ঝোপের কাছটায় জলজল করে উঠল সেই আগুনের গোলক দুটো। অশ্বারোহী 6 ঘোড়া ঝলসে উঠল পরপর দুবার। গুলির শব্দে গোলক অদৃশ্য হয়ে গেল। ঘোড়সওয়ার এক ঝটকায় গ্রিসওয়েলের মুঠো থেকে লাগামটা ছাড়িয়ে নিয়ে ধেয়ে গেলেন মোড়ের দিকে। গ্রিসওয়েল স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছিল ঠকঠক করে। এক মুহূর্তের জন্য ঘোড়সওয়ার দৃষ্টির বাইরে গিয়েই আবার ফিরে এলো। ঝোপের ভেতর দিয়ে পালিয়ে গেল। টিম্বার উলফ বলে আমার মনে হলো, যদিও এসব নেকড়ে আগে কোনো মানুষকে তাড়া করেছে বলে কখনো শুনিনি। আপনি কি জানেন ওটা কি ছিল? গ্রিসওয়েল দুর্বলভাবে মাথা নাড়ালো। চাঁদের আলোর ভেতর দাঁড়িয়ে ডান হাতে ধোঁয়া বের হতে থাকা পিস্তল উঁচিয়ে রেখেই অশ্বারোহী গ্রিসওয়েলের দিকে তাকালো। মাঝারি উচ্চতার সুগঠিত শরীরের মানুষ। চওড়া ঘেরের প্লান্টার টুপি এবং বুট প্রমাণ দিচ্ছিল ইনি স্থানীয় মানুষ। যাই হোক, ব্যাপারটা কি বলুন তো? আমি জানি না, আমি জানি না। আমার নাম গ্রিসওয়েল। জন ব্র্যানার আমার বন্ধু। আমরা একসাথে বেড়াতে বেরিয়েছিলাম। এই যে এই 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 রাস্তাটা, এটা ধরে বেশ কিছুটা পিছিয়ে গেলেই একটা 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 নির্জন বাড়ি আছে। সেখানেই আমরা রাতে আশ্রয় নিয়েছিলাম। সেখানেই কিছু একটা, হায় ঈশ্বর, আমি মনে হয় পাগল হয়ে গিয়েছি। আমি পাগল হয়ে গিয়েছি। সিঁড়ির রেলিং ধরে একটা কি যেন নেমে আসছিল জানেন, এমন কিছু যার মুখের রং হলুদ। আমি ভেবেছিলাম আমি হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, ওটা বাস্তব, ওটা একটা চরম বাস্তব। এরপর ওপরতলায় কেউ একটা শীষ দিতে শুরু করলো। ব্র্যানার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমার মনে হচ্ছিল ও যেন ঘুমের মধ্যে দিয়ে হাঁটছে, ও যেন সম্মোহিত। আমি ওকে চিৎকার করতে শুনেছি জানেন, আমি ওকে চিৎকার করতে শুনেছি। চিৎকার? না 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 না, ব্র্যানার নয়, ব্র্যানার চিৎকার করেনি, অন্য কেউ চিৎকার করেছিল। মোট কথা আমি একটা চিৎকার হতে শুনেছিলাম। তারপর কি হলো জানেন? তারপর একটা রক্তাক্ত রামদা হাতে নিয়ে ব্র্যানার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। আই সোয়ার টু দ্য গড, ও তখন মৃত। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি ও তখন মৃত। ওর মাথা ভেঙে দু ফাঁক হয়ে গিয়েছিল, ওর ঘিলু বেরিয়ে এসেছিল, ওর ঘিলু পড়েছিল ওর কাঁধের ওপর, রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছিল ওর মুখ দিয়ে। ওর মুখটা মরা মানুষের মুখের মতো, তবুও হেঁটে নেমে আসছিল, নিজের পায়ে হেঁটে নেমে আসছিল। আমি নিশ্চিত জন ব্র্যানারকে ওই ওপরের অন্ধকারের হলওয়েতে কেউ হত্যা করেছে। তারপর ওর মৃতদেহ রক্তাক্ত রামদা হাতে নিয়ে নেমে এসেছিল আমাকে হত্যা করতে। অশ্বারোহী কোনো কথা বলল না। তারার আলোয় ভরা আকাশের বিপরীতে তাকে ঘোড়ার ওপর বসে থাকা একটা মূর্তির মতো লাগছিল। গ্রিসওয়েল তার মুখের ভাব বুঝতে পারছিল না। মুখটা অন্ধকার হয়েছিল টুপির ঘেরের ছায়ায়। আচ্ছা, আপনার কি মনে হয় আমি পাগল? সম্ভবত আমি পাগলই হয়ে গিয়েছি জানেন। আপনাকে কি যে বলি বুঝতে পারছি না। এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে বলতে পারবো না, কিন্তু যদি ওই প্রাচীন ব্ল্যাসেনভিল ম্যানরগুলোর একটা হয় তাহলে একবার দেখতে হচ্ছে। আমার নাম ব্যাকনার, আমি এই কাউন্টির শেরিফ।
পরের কাউন্টিতে একটা নিগ্রোকে পৌঁছে দিতে গেছিলাম, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল আর কি। কথা শেষ করে ঘোড়া থেকে নেমে গ্রিসওয়েলের পাশে এসে দাঁড়ালেন। নিউ ইংল্যান্ডের লম্বা গ্রিসওয়েলের চেয়ে উচ্চতায় খাটো হলেও চেহারা বেশ শক্তপোক্ত। তার মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। আপনি কি ওই বাড়িটায় ফিরে যেতে ভয় পাচ্ছেন? প্রশ্নটা শুনেই গ্রিসওয়েল শিহরণে কেঁপে উঠল, যদিও মাথা নাড়াল। তার পিউরিটান পূর্বপুরুষদের মানসিক দৃঢ়তার প্রমাণ এটা। সেই ভয়াবহতার মুখোমুখি হওয়ার চিন্তাই আমাকে বারবার কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু আমি যাব। বেচারা ব্র্যানার, আমাদের অবশ্যই তার লাশটাকে খুঁজে বার করতেই হবে। হায় ঈশ্বর, আমরা কি খুঁজে পাবো আদেও? একটা মৃত মানুষ যখন হেঁটে বেড়ায় তখন কি? সেটা সময় এলেই দেখা যাবে। শেরিফ তার বাম কনুইয়ের ভেতর লাগামটা আটকে হাঁটতে হাঁটতেই হাতের বড় মাপের নীলচে আগ্নেয়াস্ত্রটায় পুনরায় কার্তুজ ভরে নিচ্ছিলেন। মোড়ের মাথাটা ঘুরতেই না জানি কি দেখতে পাওয়া যাবে, এই ভাবনায় গ্রিসওয়েলের রক্ত শীতল হয়ে এসেছিল। ওর মনে হয়েছিল রক্তমাখা মৃত্যু মুখোশ মুখে চাপিয়ে কোন সে ভয়ঙ্কর অপেক্ষা করে থাকবে কে জানে। দেখা গেল দূরে রাস্তার একপাশে পাইন বনের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে। প্রবল একটা কাঁপুনি অনুভব করল গ্রিসওয়েল। ও মাই গড, পাইন গাছগুলোর সামনে ঘরটাকে কি ভয়ানক দেখাচ্ছে দেখুন। আমরা যখন ওই সামনের রাস্তাটা দিয়ে বাড়িটায় হেঁটে গিয়েছিলাম তখনই ওটাকে কেমন এক ভুতুড়ে মনে হচ্ছিল। সেই সময় ঝুল বারান্দাটার ওখান থেকে না বেশ কিছু পায়রা উড়ে যায়। কি পায়রা? বলে ব্যাকনাথ তাকান গ্রিসওয়েলের দিকে। আপনি পায়রা দেখেছিলেন? হ্যাঁ, কেন? বেশ কয়েকটা তো বারান্দার রেলিংয়েও বসেছিল। চুপচাপ বেশ কিছুটা পথ হেঁটে যাওয়ার পর ব্যাকনার হঠাৎ বললেন, আমি এই কাউন্টিতেই সারা জীবনটা কাটালাম। এখনো পর্যন্ত দিনরাত মিলিয়ে কমপক্ষে 1000 বার এই ব্ল্যাসনভিলের সামনে দিয়ে গিয়েছি, কিন্তু কখনো কোনো পায়রাকে এখানে দেখিনি। এমনকি জঙ্গলের ভেতরেও কোনোদিন চোখে পড়েনি। ওখানে তো এক ঝাঁক আছে। আমি এমন অনেক মানুষকেই দেখেছি যারা শপথ করে বলেছিল যে তারা নাকি ওখানে ঝাঁকে ঝাঁকে পায়রা দেখেছে রেলিংয়ের কাছে সূর্যাস্তের সময়। সবকটাই নিগ্রো, তবে একজন ছাড়া। সে ছিল এক ভবঘুরে। সে ওই চত্বরে আগুন জ্বালিয়েছিল রাতটা ওখানেই কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে। আমি রাতের অন্ধকারে ওটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ও আমাকে ডেকে পায়রার বিষয়ে বলে। পরদিন সকালে আমি আবার ওখানে গেছিলাম। আগুনের ছাই, মানুষটার টিনের কাপ, মাংস ভাজার পাত্র আর কম্বলগুলো পড়েছিল ওখানে, কিন্তু লোকটা ছিল না। ওকে আর কেউ কখনো ওখানে দেখেনি। এটা আজ থেকে 12 বছর আগের কথা। নিগ্রোরা বলে তারাও নাকি পায়রা দেখেছে। কোনো এক কারণে ওরা কিছুতেই ওই রাস্তায় সূর্যাস্তের পর আর যায় না, এড়িয়েই চলে রাস্তাটাকে। বলে ওই পায়রাগুলো নাকি ব্ল্যাসেনভিলের আত্মা, যারা সূর্যাস্তের সময় জাহান্নাম থেকে বেরিয়ে আসে। ওদের মতে লাল চকচকে যে আলো পশ্চিম আকাশে দেখা যায় তা জাহান্নামের আলো। ওদের বিশ্বাস ওই সময় জাহান্নামের দরজা খোলা থাকে এবং ব্ল্যাসেনভিলের আত্মা ওখান থেকে উড়ে আসে। ব্ল্যাসেনভিলেরা কারা ছিলেন? তারা এখানকার সমস্ত জমির মালিক, ফরাসি ইংরেজ পরিবার। লুইসিয়ানা পারচেজের আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে এখানে এসেছিলেন। আরও অনেকের মতোই গৃহযুদ্ধ তাদের শেষ করে দেয়।
বেশ কিছু লোক যুদ্ধে প্রাণ হারায়, আর বাকিরা সাধারণ প্রাকৃতিক নিয়মেই। মিস এলিজাবেথ প্যাশনভিলে ছিলেন এই বংশের শেষ জীবিত ব্যক্তি। 1890 সালের এক রাত্রে হঠাৎ তিনি এই পুরনো বাড়িটা থেকে পালিয়ে যান, আর ফিরে আসেননি। তারপর থেকেই ওখানে আর কেউ থাকে না। আচ্ছা, ওটাই কি আপনার গাড়ি? সাবধান, কিছুক্ষণ আগে আমি গাড়িটার মধ্যে একটা সাপকে বসে থাকতে দেখেছিলাম। ওরা গাড়ির পাশে এসে থামল। গ্রিসওয়েল সতর্ক চোখে বাড়িটার দিকে তাকালো একবার। ওটা ধুলো মাখা জানালার কাঁচগুলো খালি এবং ফাঁকাই ছিল, কিন্তু গ্রিসওয়েলের সেটা মনে হলো না। ভয়ানক কিছু তীব্র দৃষ্টিতে ওই অন্ধকারাচ্ছন্ন খোপগুলো থেকে ওদের দিকে নিশ্চিত তাকিয়ে আছে, এমনটাই মনে হলো গ্রিসওয়েলের। গ্রিসওয়েল আবার বলল, এখান থেকে পালানোর আগে আমি সাপটাকে দেখেছিলাম। না না, এখন আর নেই। ইতিমধ্যে ব্যাকনার তার ঘোড়াটাকে বেঁধে রেখে একটা বৈদ্যুতিক টর্চ বার করে এনেছেন স্যাডেল ব্যাগ থেকে। যাই হোক, এবার দেখে আসা যাক। এরপর উনি এমনভাবে ভাঙা ইটের রাস্তা দিয়ে এগিয়ে গেলেন যেন মনে হলো উনি কোনো বন্ধুর আমন্ত্রণে ওই বাড়িটায় যাচ্ছেন। গ্রিসওয়েল ওকে অনুসরণ করল। তার দম প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হচ্ছিল। পচা কিছু একটা গন্ধের সাথে বুনো গুল্মের একটা গন্ধ মিলেমিশে হাওয়ায় ভাসছিল। সেই গন্ধে গ্রিসওয়েলের বমি বমি ভাব হচ্ছিল। মনে হচ্ছিল হয়তো অজ্ঞানী হয়ে যাবে। এই প্রাচীন ঘরগুলো নিজের ভেতর কোনো এক সময়ের নির্মম দাসত্ব, রক্তাক্ত গর্ব এবং ভয়ানক চক্রান্তের ভুলে যাওয়া রহস্য লুকিয়ে রেখে বসে আছে। গ্রিসওয়েল এতদিন দক্ষিণের এলাকাকে রৌদ্রোজ্জ্বল অলসতা যাপনের জায়গা হিসেবেই মনে করত, যেখানে মশলা আর নানা ধরনের ফুলের গন্ধ ভরা নরম বাতাস বয়ে যায়, যেখানে সূর্যস্নাত তুলো চাষের ভূমিতে কালো চামড়ার মানুষেরা গান করতে করতে তাদের শান্ত জীবনযাপন করে। কিন্তু এখন সে অন্য একটা সন্দেহের তালিকায় না থাকা দিক আবিষ্কার করেছে। এক অন্ধকার ঘাঁটি গেড়ে অজ্ঞাত সন্ত্রাস বাস করে এখানে, আর এই বুঝতে পারাটা তাকে ঠেলে দিয়েছে চরম হতাশায়। ওক কাঠের দরজাটা আগের মতোই ঝুলেছিল কবজা থেকে। অভ্যন্তরের অন্ধকার ব্যাকনারের টর্চের আলো পড়ে যেন আরও বেশি ঘন হয়ে গিয়েছিল। আলোর রেখা হলওয়ের অন্ধকার ভেদ করে সোজা গিয়ে পড়েছিল সিঁড়ির ওপর। হাত মুষ্টিবদ্ধ করে গ্রিসওয়েল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল, কিন্তু না, কোনো অস্বাভাবিক অবয়বের আবির্ভাব হলো না সেখানে। ব্যাকনার এক হাতে টর্চ আর অন্য হাতে বন্দুক নিয়ে বিড়ালের মতো সতর্ক পায়ে এগিয়ে গেলেন। সিঁড়ির কাছে গিয়ে ব্যাকনার যখন আলোটা গোটা ঘরে এক পাক ঘোরালেন, তখন গ্রিসওয়েল তারস্বরে চিৎকার করে উঠল। একবার নয়, বারবার। যা সে দেখল তাতে তার মাথা ঝিমঝিম করে উঠল। চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে গেল। রক্তের ফোঁটা পড়ে আছে গোটা ঘরের মেঝেতে। চলে গেছে ব্র্যানারের গায়ের কম্বলটার ওপর দিয়ে। কম্বলটা পড়ে আছে দরজা আর গ্রিসওয়েল যেখানে শুয়েছিল তার মাঝখানে। গ্রিসওয়েলের কম্বলের ওপর পড়ে আছে একটা বিভৎস দেহ, জন ব্র্যানার, মুখ নিচের দিকে। টর্চের আলোয় ফাটা মাথাটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রসারিত হাতে এখনো ধরে আছে সেই রামদায়ের হাতল। ফলাটা গেঁথে বসে আছে কম্বল আর মেঝেতে, ঠিক সেই জায়গায় যেখানে গ্রিসওয়েল মাথা রেখে শুয়েছিল।
ঘন কালো একটা চাদর মুহূর্তের জন্য যেন গ্রিসওয়েলকে জড়িয়ে ধরল। যদি ব্যাগনার না ধরতেন সে বুঝতেও পারত না তার মাথা ঘুরছিল। গ্রিসওয়েল আবার যখন দেখার ও শোনার ক্ষমতা ফিরে পেল, তখন সারা শরীর জুড়ে একটা ভয়ানক রকমের অস্বস্তির অনুভূতি ছেয়ে গেল। ম্যান্টেলের দিকে মাথা ঝুলিয়ে হড়হড় করে বমি করে ফেলল গ্রিসওয়েল। ব্যাগনার আলোটা তার দিকেই ঘুরিয়ে ধরেছিলেন। গ্রিসওয়েল চোখ কুঁচকে তাকায় সামনের দিকে। মানুষটাকে দেখা না গেলেও আলোর পেছন থেকে ব্যাগনারের কণ্ঠ শোনা যায়। গ্রিসওয়েল, আপনি আমাকে এমন একটা গল্প বলেছেন যা বিশ্বাস করা শক্ত। আমি দেখেছিলাম কিছু একটা আপনাকে তাড়া করেছিল। সেটা কোনো টিম্বারউলফ বা পাগলা কুকুর হতে পারে। আপনি যদি সব কিছু খুলে না বলে থাকেন তাহলে এবার সেটা বলে ফেলুন। আপনি আমাকে যা বলেছেন সেটা কোনো আদালতে গ্রাহ্য হবে না। আপনি আপনার সঙ্গীকে খুনের অভিযোগে অভিযুক্ত হবেন। আপনাকে গ্রেপ্তার করতে হবে। এবার যদি আপনি সব কিছু খুলে বলেন তাহলে ভালো হয়, কাজটা অনেক সহজ হবে। আপনি ওই জন ব্র্যানার নামের লোকটাকে খুন করেছেন, তাই না? দেখে যা মনে হচ্ছে কোনো বিষয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল। উত্তেজনার মাথায় আপনার সঙ্গী রামদা দিয়ে আপনাকে আঘাত করতে যায়। আপনি সেটা এড়িয়ে নিজের সঙ্গীর হাত থেকে ওটা কেড়ে নেন এবং তারপর ওটা দিয়েই কি, তাই তো? গ্রিসওয়েল কথাগুলো শুনে দুহাতে মুখ চেপে ধরল। মাথার ভেতর সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। হায় ঈশ্বর, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি জনকে হত্যা করিনি। আমরা সেই ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকে বন্ধু। আমি আপনাকে সত্যি বলছি। অবশ্য অবশ্য আমাকে বিশ্বাস না করার জন্য আপনাকে দোষ দেওয়া যায় না, কিন্তু ঈশ্বর জানেন আমি যা বলছি সেটাই সত্যি। টর্চের আলো পুনরায় ব্র্যানারের মাথায় ফেললেন ব্যাগনার। গ্রিসওয়েল চোখ বন্ধ করল পুরনো আতঙ্কে। শুনতে পেল ব্যাগনারের কণ্ঠস্বর। আমার বিশ্বাস হাতে থাকা ওই রামদা দিয়েই ওকে হত্যা করা হয়েছে। রক্ত আর ঘিলু ওটার ফলায় লেগে আছে, চুলও লেগে আছে খানিকটা। গ্রিসওয়েল, ব্যাপারটা কিন্তু আপনার পক্ষে ক্রমেই জটিল হয়ে যাচ্ছে। কিভাবে? আত্মরক্ষার কারণে মাথায় আঘাত করেননি, এটা তো জলের মতো পরিষ্কার। ভিকটিমের খুলি ফেটে যাওয়ার পর সে কোনোভাবেই আক্রমণ করতে পারে না। আপনি ওকে হত্যা করার পর ওর মাথা থেকে অস্ত্রটাকে বের করে মেঝেতে গেঁথে দিয়েছেন। তারপর ওর আঙুলগুলো ওটার ওপর সাজিয়ে বসিয়ে দিয়েছেন। বোঝাতে চেয়েছেন ও আপনাকে আঘাত করেছিল। এটাই অসাধারণ ছক হয়ে যেত যদি আপনি আর একটা রামদা ব্যবহার করতেন। কিন্তু আমি তো ওকে হত্যা করিনি। আমি নিজেকে বাঁচাতে যে এরকম করেছি এটাও বলতে চাই না। সেটাই আমাকে ধাঁধায় ফেলে দিচ্ছে। কোনো খুনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার মতো অদ্ভুত কোনো গল্প বলবে কি? যে কোনো খুনি এক্ষেত্রে এমন একটা গল্প সাজাবে যাতে কিছুটা হলেও যৌক্তিকতা থাকবে। দরজা থেকে রক্তের ফোঁটা পড়তে পড়তে এসেছে। দেহটাকে টেনে নিয়ে আসা হয়েছে। না, টেনে আনা হয়েছে বলে তো মনে হচ্ছে না। মেঝেতে কোনো দাগ নেই। আপনি ওকে অন্য কোথাও খুন করে এখানে বয়ে নিয়ে এসেছেন। কিন্তু তাই যদি হয় তাহলে আপনার জামা কাপড়ে রক্তের দাগ নেই কেন? এও হতে পারে যে আপনি পোশাক বদল করে হাত পা ধুয়ে ফেলেছেন। যদিও আপনার বন্ধুর মৃত্যু খুব বেশি সময় আগে ঘটেনি। ব্র্যানার সিঁড়ি দিয়ে নিচে নেমে এই ঘরটাতেই এসেছিল।
ওকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখেই আমি বুঝে গিয়েছিলাম ও আমাকেই হত্যা করতে আসছে। আমার ঘুম না ভাঙলে আমি এতক্ষণ হয়তো ওরই পাশে মরে পড়ে থাকতাম। ও যেখানে আঘাত করেছে সেখানেই আমি শুয়েছিলাম। ওই জানালাটা দেখুন, আমি ওটা দিয়েই বাইরে লাফ মারি। দেখুন, ওটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু যদি আপনার বন্ধু তখন হেঁটেই এসে থাকে, তাহলে এখন ওরকমভাবে পড়ে আছে কেন? আমি জানি না, আমার মাথায় কিছুই আসছে না। তবে আমার আশঙ্কা হচ্ছে ও আবার উঠে দাঁড়াবে, আমাকে আবারও মারতে আসবে। যখন আমাকে ওই নেকড়েটা তাড়া করেছিল, আমি ভেবেছিলাম হয়তো জনই আমার পিছু নিয়েছে। উহ, সে কি দৃশ্য! দু ফাঁক হয়ে যাওয়া মাথা নিয়ে জন রক্তাক্ত রামদা নিয়ে আমাকে তাড়া করছে, মুখে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তেই গ্রিসওয়েলের দাঁতে দাঁত ঠোকার আওয়াজ শোনা গেল। ব্যাগনার মেঝের ওপর আলো ফেললেন। রক্তের ফোঁটা হলের দিকে এগিয়ে গেছে। চলুন তো দেখি রক্তের দাগ অনুসরণ করে কিছু পাওয়া যায় কি না। ওগুলো ওপরের দিকে উঠে গেছে। ব্যাগনার এক দৃষ্টে তাকালেন ওর দিকে। আপনি কি আমার সাথে ওপরে যেতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, তবুও আমি যাব। যে জিনিসটা আমার প্রিয় বন্ধু জনকে হত্যা করেছে সে এখনও ওপরেই লুকিয়ে থাকতে পারে। আমার পিছনে থাকুন। যদি কিছু আমাদের দিকে লাফিয়ে আসে, তাকে আটকানোর দায়িত্ব আমার। আপনাকে জানিয়ে দেওয়া ভালো, আমি একটা বিড়ালের লাফানোর চেয়েও দ্রুত গুলি করতে সক্ষম। সাধারণত আমার লক্ষ্যভ্রষ্ট হয় না। আর আপনি যদি পেছন থেকে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে আহত করে পালিয়ে যাওয়ার কথা ভাবেন, তাহলে সেটা আপাতত ভুলে যান। কেমন? বোকার মতো কথা বলছেন কেন শেরিফ? অসন্তুষ্টির স্বর গ্রিসওয়েলের গলায়। আর এটা শুনে ব্যাগনার অনেকটাই নিশ্চিন্ত হলেন বলেই মনে হলো গ্রিসওয়েলের নির্দোষ হওয়ার বিষয়ে। শান্ত স্বরে বললেন, আমি লুকোছাপা পছন্দ করি না। আমি এখনো অবধি আপনাকে দোষী সাব্যস্ত করিনি। আপনি আমাকে যা বলেছেন তার অর্ধেকও যদি সত্যি হয়, তাহলে বলতেই হবে অভিজ্ঞতা নারকীয়। আমি আপনার সাথে কঠোর ব্যবহার করতেও চাই না। আশা করি বুঝতে পারছেন আপনার এই গল্প বিশ্বাস করা কতটা কঠিন। গ্রিসওয়েল কোনো কথা না বলে নিজে থেকেই এগিয়ে গেল সামনের দিকে। ওরা হলের ভেতরে গিয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। ধুলো জমে থাকা ধাপগুলোর ওপর ফোঁটা ফোঁটা লাল রঙের দাগ দেখা গেল। ধুলোর ওপর মানুষের পায়ের দাগও দেখা যাচ্ছে। দাঁড়ান, উঠবেন না। আমরা ওপরে উঠলে ওগুলো নষ্ট হয়ে যাবে। আমি আগে ভালো করে ব্যাপারটা বুঝে নিই। এক জোড়া পায়ের ছাপ উপরে উঠে গেছে, আর এক জোড়া নেমে এসেছে। একই মানুষ। আপনার পায়ের ছাপ নেই। জন ব্র্যানার আকারে প্রকারে আপনার চেয়ে বড় ছিলেন। রক্ত ছিটকে গিয়েছে সব দিকে, সিঁড়ির রেলিংয়েও রক্ত লেগে আছে। মনে হচ্ছে কেউ একজন রক্তমাখা হাতে ওটা ধরেছিল। থকথকে কি যেন একটা লেগে আছে, ঘিলু। এরপর কি? সিঁড়ি দিয়েই নেমে এসেছিল মৃতদেহটা। এক হাত দিয়ে এদিক ওদিক হাতড়াচ্ছিল, আর অন্য হাতে ছিল সেই রামদাটা যেটা দিয়ে ওকে হত্যা করা হয়। অথবা তাকে বয়ে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যদি কেউ তাকে বয়েই আনে, তাহলে সেই মানুষটির পায়ের ছাপ কোথায়? ওরা উঠে এলো ওপরের হলওয়েতে। ধুলো আর ছায়ায় মাখা একটা প্রশস্ত ফাঁকা জায়গা। সময়ের মারে ভেঙে চুরে যাওয়া জানালাগুলো আটকে দিয়েছিল চাঁদের আলো। ব্যাগনারের টর্চের আলো গাঢ় অন্ধকারটাকে কাটাতে সক্ষম হচ্ছিল না। গ্রিসওয়েল
হাওয়ার ধাক্কা খাওয়া গাছের পাতার মতো কেঁপে উঠল। এখানেই তার বন্ধু জন ব্র্যানার মারা গিয়েছিল। গ্রিসওয়েল বিড়বিড় করে বলল, কেউ এখানেই শীষ দিচ্ছিল। জন দেখতে এসেছিল। মনে হয়েছিল কেউ যেন ওকে ডেকেছিল এখানে আসার জন্য। পায়ের ছাপ নিচে হলে নেমে গিয়েছিল। সিঁড়িতে যার পায়ের ছাপ ছিল এখানেও তারই। একবার এসেছে, তারপর ফিরে গেছে, একই পায়ের ছাপ। পেছন থেকে শোনা গেল গ্রিসওয়েলের চিৎকার, কারণ সে এমন কিছু একটা দেখতে পেয়েছে যা ব্যাকনারের প্রশ্নের জবাব দিতে পারে। সিঁড়ির মাথা থেকে কয়েক ফুট দূরে ব্র্যানারের পায়ের দাগ হঠাৎ করেই থেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে গিয়েছিল অন্য লাইন ধরে। ঠিক যেখানটায় থেমে গিয়েছিল সেখানে অনেকটা রক্ত পড়ে আছে ধুলো ভরা মেঝের উপর। সেখানে এসে মিশেছে অন্য একটা পায়ের দাগ, খালি পায়ের দাগ, সরু কিন্তু ছেতড়ে যাওয়া পায়ের আঙুল। এগুলো দ্বিতীয় একটা সারিতে মিলিয়ে গেছে। ব্যাকনার নিচু হয়ে দেখে বললেন, পায়ের ছাপ এসে মিলে গেছে, আর যেখানে মিলেছে সেখানে মেঝেতে রক্ত আর ঘিলু পড়ে আছে। জন ব্র্যানার নিশ্চিত এই জায়গাতেই মারা গিয়েছিল, ওই রামদার এক আঘাতেই। অন্ধকারের ভেতর থেকে খালি পায়ের মালিক বেরিয়ে এসে দেখা পেয়েছিল মৃত ব্যক্তির। তারপর উভয়েই ফিরে চলে যায়। মৃত ব্যক্তি চলে যায় নিচে, আর খালি পাওয়ালা অজ্ঞাত ব্যক্তি চলে যায় হলের দিকে। ব্যাকনার আলো ফেললেন হলের মেঝেতে। পায়ের ছাপ অন্ধকারে মিলিয়ে গেছে। টর্চের আলো পৌঁছাচ্ছে না তত দূর। অন্যদিকে দেখা যাচ্ছে পরপর সব বন্ধ দরজা। না জানে কোন রহস্য লুকিয়ে আছে তাদের পেছনে। ব্যাকনার গ্রিসওয়েলকে বললেন, ধরেই নিলাম আপনার উদ্ভট কাহিনীটি সত্যি, কিন্তু এগুলো তো আপনার পায়ের ছাপ নয়। দেখে মনে হচ্ছে এটা কোনো মহিলার। ধরে নিচ্ছি কেউ শীষ দিয়েছিল, যা শুনে ব্র্যানার ওপরে উঠে যায় দেখার জন্য। আবার এটাও ধরা যাক কেউ ওই অন্ধকার থেকে বেরিয়ে এসে তার মাথা দুফাক করে দিয়েছিল। পায়ের ছাপ এবং রক্তের দাগ সেটাই বোঝাচ্ছে। সত্যি এরকমই কিছু একটা ঘটেছে বলেই মনে হচ্ছে। কিন্তু যদি তাই হয়, তাহলে ব্র্যানারের শরীর কেন ওখানে পড়ে থাকলো না যেখানে তাকে হত্যা করা হয়েছিল? ওই আঘাত পাওয়ার পরেও কি সে বেঁচে ছিল? শুধু তাই নয়, যে তাকে হত্যা করেছে তার কাছ থেকে ওই রামদা কেড়ে নেয় এবং নিচে নেমে যেতে সক্ষম হয়। না না, আমি জনকে সিঁড়িতে দেখেছিলাম। ও তখন মরে গিয়েছিল। এ জাতীয় আঘাত পাওয়ার পর কোনো মানুষ 1 মিনিটও বেঁচে থাকতে পারে না। যথার্থই বলেছেন আপনি। এই জায়গায় আমি আপনার সাথে একমত। কিন্তু এ তো পাগলের যুক্তি, আর তা না হলে এটি অত্যন্ত মাত্রার চালাকি। তবুও কতটা বুদ্ধিমান হলে মানুষ এরকম একটা খুনের পরিকল্পনা করে কাজ করবে, তারপর হত্যার শাস্তি থেকে বাঁচার জন্য এরকম একটা গল্প বানাবে? এর চেয়ে তো সরল সোজা আত্মরক্ষার আবেদন করলেই বেশি কার্যকর হতো। কোনো আদালতই এই উদ্ভট গল্পকে পাত্তা দেবে না। যাকে ওই পায়ের ছাপ কোথায় গেছে সেটা দেখা যাক। হলের ভেতর দিয়েই তো চলে গেছে দেখছি। হঠাৎ ব্যাকনারের হাতে ধরা টর্চের আলোটা কমতে শুরু করেছে নিজের থেকেই। বিরক্তি ও একরাশ বিস্ময় ভরা গলায় ব্যাকনার বললেন, আরে আবার কি হলো? ব্যাটারি তো একেবারে নতুন। চলুন চলুন, জলদি এখান থেকে পালাই।
টর্চের আলো ম্লান হয়ে তামাটে আভায় পরিণত হচ্ছে। ক্রমশ গাঢ় হচ্ছে অন্ধকার। ব্যাকনার পিছোতে গিয়ে পিছনে থাকা গ্রিসওয়েলের গায়ে ধাক্কা খেলেন। অন্ধকার হলের ভেতর দিয়ে পিছিয়ে যেতে যেতেই শোনা গেল পিস্তলের সেফটি ক্যাচ সরানোর শব্দ। শেরিফ উঁচিয়ে ধরলেন ওটাকে। ক্রমবর্ধমান অন্ধকারে গ্রিসওয়েলের মনে হলো কোথায় যেন একটা দরজা খোলার মতো শব্দ হলো। প্রায় সঙ্গে সঙ্গেই তাদের চারপাশের অন্ধকারে যেন সন্ত্রাসের স্রোত বয়ে গেল। তার মতো ব্যাকনারও যে এটা অনুভব করলেন সেটা বুঝতে পারল গ্রিসওয়েল, কারণ এই মুহূর্তে কাউন্টি শেরিফের শরীরটা উত্তেজনায় তার মতোই শক্ত হয়ে গেছে। তবে তাড়াহুড়ো না করে উনি সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। একসময় নামতে শুরু করলেন। গ্রিসওয়েল নামছিল তার আগে আগে। মনের ভেতর জমে ওঠা একটা আতঙ্কের সাথে লড়াই করছিল গ্রিসওয়েল। চাইছিল চিৎকার করতে, দৌড়ে পালাতে। এক ভয়াবহ ভাবনা চুলের ভেতর দিয়ে ঠান্ডা ঘামের ফোঁটার রূপ নিয়ে গড়িয়ে এলো কপালের ওপর। আচ্ছা, এখন যদি মৃত মানুষটা মুখে সেই বীভৎস হাসি আর হাতে রক্তমাখা রামদাটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে তাদের পেছনে দাঁড়িয়ে থাকে? এই সম্ভাবনা গ্রিসওয়েলকে এত বেশি করে ঘিরে ধরেছিল যে সে বুঝতেই পারেনি সে নিচের মেঝেতে নেমে এসেছে। সিঁড়ি থেকে নেমে আসার সাথে সাথেই আলোর উজ্জ্বলতা আবার বাড়তে শুরু করেছে। একসময় টর্চটা আগের মতোই জোরালো আলো ছড়িয়ে দিল সামনের দিকে, কিন্তু ব্যাকনার যেই ওটা নিয়ে সিঁড়ির দিকে আলো ফেলার চেষ্টা করলেন, ওটা আবার কমে গেল। সিঁড়ির ওপর অন্ধকার ঝুলে থাকলো একদলা কুয়াশার মতো। ব্যাকনার বলে উঠলেন, এ তো পুরো ভুতুড়ে ব্যাপার। এছাড়া আর কিছু হতে পারে না। স্বাভাবিক অবস্থায় এরকম কিছু হওয়া তো সম্ভব নয়। অদ্ভুত। ঘরের দিকে আলো ফেলুন তো একবার 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 দেখুন না, যদি জন যদি। মনের ভাবনাটাকে ভাষায় প্রকাশ করার অবস্থা তার ছিল না, কিন্তু ব্যাকনার বুঝতে পেরেছিলেন গ্রিসওয়েল কি বলতে চাইছে। উনি চারদিকে আলোটা ঘোরালেন। একজন খুন হওয়া মানুষের মৃতদেহ দেখে কোনোদিন এতটা স্বস্তি পাওয়া যাবে এটা গ্রিসওয়েল স্বপ্নেও ভাবেনি। ওটা ঠিকঠাকই আছে এখনো। মারা যাওয়ার পর যদি ওই দেহ হেঁটেও থাকে তবে সেটাই শেষবার। তারপর থেকে ওটা আর নড়েনি। কিন্তু ওপরের জিনিসটা। আবার উনি সিঁড়ির দিকে আলো ফেললেন। তারপর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। পরপর 3 বার পিস্তলটাকে একটু করে ওঠালেন আর নামিয়ে নিলেন। গ্রিসওয়েল ব্যাকনারের মনের অবস্থা বুঝতে পারছিল। শেরিফ সিঁড়ি ভেঙে পুনরায় উঠে যাওয়ার কথা ভাবছেন, অজানা অজ্ঞাতর মুখোমুখি হওয়ার জন্য, কিন্তু কমন সেন্স ওনাকে আটকে দিচ্ছে বারবার। বিড়বিড় করে ব্যাকনার বললেন, না, অন্ধকারে চেষ্টা করাটা আর ঠিক হবে না। আমি নিশ্চিত ওপরে গেলেই আবার আলো নিভে যাবে। না, আর কোনোভাবেই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই বাড়িটায় অলৌকিক বা অতি প্রাকৃত কিছু একটা রয়েছে। আমার মনে হচ্ছে আন্দাজ করতে পারছি সেটা কি হতে পারে। আমি আর বিশ্বাস করি না যে আপনি ব্র্যানারকে হত্যা করেছেন। যে তাকে হত্যা করেছে সে যাই হোক না কেন এখনো ওপরেই আছে। আপনি যে গল্প শুনিয়েছেন তার ভেতরে কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তার সাথেই টর্চ লাইটের ওই অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। ওপরে যাই থাক না কেন
সেটা মানুষ নয়। অন্ধকারের ভেতরে মোকাবিলা করার মতো এমন কিছু এর আগে আমি দেখিনি যাকে আমি ভয় পেয়েছি। কিন্তু এক্ষেত্রে দিনের আলো না ফুটলে আমি ওপরে যেতে রাজি নই। উম, ভোর হতে তো আর বেশি দেরি নেই। আমরা ততক্ষণ বারান্দায় গিয়ে অপেক্ষা করি। তারা যখন প্রশস্ত বারান্দায় বেরিয়ে এলেন তখন আকাশের তারারা নিস্তেজ হতে শুরু করে দিয়েছে। ব্যাগনার দরজার মুখোমুখি রেলিংয়ের ওপর বসলেন। হাতে ঝুলছিল তার পিস্তল। গ্রিসওয়েল তার কাছে নিচে মেঝেতে ভাঙা থামের গায়ে হেলান দিয়ে বসল। হালকা বাতাস বয়ে যাচ্ছিল। মাথাটাকে শান্ত করার জন্য সে চোখ বন্ধ করল। অবাস্তবতার এক নিস্তেজ অনুভূতি ছড়িয়ে গেল তার মনে। এক অদ্ভুত স্থানে সে এসে পড়েছে আগন্তুক হিসেবে। এমন এক স্থান যা সহসাই ঢেকে গেছে অজানা তমসাচ্ছন্ন ভয়াবহতায়। তার মাথার উপর ঝুলছে মৃত্যু ফাঁদ। একটা অন্ধকার বাড়িতে দু ফাঁক হওয়া মাথা নিয়ে পড়ে আছে তার ছোটবেলার বন্ধু জন ব্র্যানারের মৃতদেহ। টুকরো টুকরো স্বপ্নের মতো দৃশ্যগুলো তার মস্তিষ্কের ভেতর নেচে বেড়াচ্ছিল। সব মিলেমিশে একসময় ধূসর গোধূলির আলোতে মিশে গেল। ক্লান্ত শরীরে নেমে এলো ঘুমের আবেশ। সে ঘুম ভাঙল শীতল সাদা ভোরের আলোয়। তার সাথেই ফিরে এলো গত রাতের ভয়াবহতার সব স্মৃতি। পাইনের গুঁড়িগুলো ঢেকেছিল থোপা থোপা কুয়াশায়। ভাঙা ইটের রাস্তার উপরেও ভেসেছিল কুয়াশার জাল। ব্যাকনার তাকে ঝাঁকাচ্ছিলেন। উঠুন উঠুন, সকাল হয়ে গেছে। গ্রিসওয়েল উঠল। তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর অসাড়তা কাটালো হাত পা নেড়ে। মুখটা ফ্যাকাশে। ও বলল, আমি প্রস্তুত, চলুন ওপরে যাই। আমি ইতিমধ্যেই ঘুরে এসেছি, আপনাকে আর বিরক্ত করিনি। ভোরের আলো ফোটা মাত্র আমি উপরে গিয়েছিলাম, কিছুই পাইনি। খালি পায়ের ছাপগুলো নেই। নেই? হ্যাঁ, মুছে গেছে। গোটা ঘরের ধুলো ওলটপালট হয়ে গেছে। যেখানে ব্র্যানারের পায়ের ছাপ শেষ হয়েছে সেখান থেকে সব যেন উড়ে চলে গেছে এদিক ওদিক। এখন আর ওখান থেকে কিছু খুঁজে বার করার উপায় নেই। আমরা যখন ওখান থেকে বেরিয়ে এসে বসেছিলাম তখনই ওই ঘটনা ঘটেছে। কিন্তু অদ্ভুত, কোনো শব্দ শুনতে পেলাম না। পুরো বাড়িটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কিচ্ছু পাইনি। যখন ব্যাকনার তার অনুসন্ধান চালাচ্ছিলেন সে সময় বারান্দায় একা একা ঘুমানোর কথা ভেবে কেঁপে উঠল গ্রিসওয়েল। হে ভগবান, এবার আমরা কি করব শেরিফ? যে পায়ের ছাপগুলো আমার গল্প প্রমাণ করার একমাত্র সুযোগ ছিল সেগুলোও তো মুছে গেছে। আমরা ব্র্যানারের দেহটি কাউন্টির অফিসে নিয়ে যাব। আমি ওখানে যা বলার বলবো। কর্তৃপক্ষ এ ঘটনা যেমনভাবে ঘটেছে যদি জানতে পারেন, আপনাকেই দোষী সাব্যস্ত করবেন। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি না যে ব্র্যানারকে আপনি হত্যা করেছেন। কিন্তু কোনো অ্যাটর্নি, বিচারক বা জুরি আপনি আমাকে যা বলেছেন বা গত রাতে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে তাতে বিশ্বাস করবে না। আমি এই ব্যাপারটা নিজের মতো করে সমাধা করব। আপাতত আপনাকে গ্রেপ্তার করব না। যে সম্ভাবনাগুলো আছে সেগুলো ব্যর্থ হলে তখন দেখা যাবে কি করা যায়। যখন আমরা শহরে যাব তখন এখানে কি ঘটেছিল সে সম্পর্কে আপনি কিছুই বলবেন না। আমি অ্যাটর্নিকে জানাবো জন ব্র্যানার কোনো মানুষ বা অজ্ঞাত ডাকাতের হাতে খুন হয়েছে এবং আমি সে ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার সাহস আছে এই বাড়িতে আমার সাথে একটা রাত কাটানোর? সেই ঘরে যেখানে আপনি এবং ব্র্যানার গত রাতে ঘুমিয়েছিলেন। হ্যাঁ, সাহস আছে, আমি থাকব।
একদা তার পূর্বপুরুষেরা এভাবেই দাঁতে দাঁত চেপে হিংস্র পিকট আদিবাসীদের সাথে লড়েছিল। সে কি করে সেই প্রত্যয় অস্বীকার করবে? চলুন তাহলে দেহটা নিয়ে আসা যাক। আপনার গাড়িতে করেই ওটাকে নিয়ে যাব। ঠান্ডা ভোরের আলোয় জন ব্রানারের রক্তহীন মুখ দেখে গ্রিসওয়েলের আত্মা ছটফট করে উঠেছিল আতঙ্কে। দেহের প্রতিটা রোম খাড়া হয়ে গিয়েছিল অজ্ঞাত সন্ত্রাসে। লনের ভেতর দিয়ে শরীরটাকে বয়ে নিয়ে যাওয়ার সময় কুয়াশার ধূসর সুঁড়গুলো সাপের মতো ওদের পা জড়িয়ে ধরতে চাইছিল বলেই মনে হলো। গাড়িতে ওঠার আগে গ্রিসওয়েল একবার আর চোখে দেখে নিল বাড়িটার দিকে, কিন্তু ওর চোখে পড়ল না প্রায় 1 মানুষ উঁচু দোতলার ভাঙা জানালাটা দিয়ে কেউ তাকিয়েছিল ওদের দিকে। পরবর্তী পর্বে আপনি শুনবেন, হ্যাঁ হ্যাঁ হুজুর, তবে সাধারণ কেউ না, মানুষ না, মানুষের মতো কেউ না, জলাভূমির কালো দেবতা। আমার পক্ষে এই রহস্য উন্মুক্ত করা সম্ভব নয়। এই রহস্য পাহারা দিচ্ছে এক মহাসর্প, সব দেবতার চেয়ে বড় দেবতা। এ কথা বললে উনি তার শীতল ঠোঁটের অধিকারী ছোট ভাইকে পাঠিয়ে দেবেন আমাকে চুম্বন করার জন্য, যার মাথায় থাকবে কাস্তে আকৃতির চাঁদের ছাপ। আমি আমার আত্মাকে ওই মহাসর্পের কাছে বিক্রি করে দিয়েছিলাম সেই সময়, যখন উনি আমাকে জুবেম্বি কি করে নির্মাণ করতে হয় শিখিয়েছিলেন। বুঝলেন হুজুর? সে এসেছিল আমার কাছে। She was the most beautiful woman I have ever seen. সে চেয়েছিল সেই পানীয়, সেই জাদুই পানীয়, যা কাউকে পরিণত করে জুবেম্বিতে। জুবেম্বি জুবেম্বি। তা মিস্টার গ্রিসওয়েল, হ্যাঁ, আপনার বাঁচার শেষ রাস্তাটাও তো বন্ধ হয়ে গেল দেখছি। আজ আপনারা শুনলেন রবার্ট ই হাওয়ার্ডের গল্প পিজন্স ফ্রম দ্য হেল অবলম্বনে জুবেম্বি প্রথম পর্ব। এখনও অবধি আপনাদের গল্পটি কেমন লাগছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি সায়ন, অন্যান্য চরিত্রে সাবর্ণ ও সায়ন। আগামী সপ্তাহে আমরা হাজির হব গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।